শব্দ গল্প, কানে কানে ক্লাসিক্স, কানে কানে ক্লাসিক্স। আপনি শুনছেন শব্দ গল্প। এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে। নাটক নয়, অভিনয় নয়, শুধু শব্দের গঠন, বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি। যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে, এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের। তাহলে আর দেরি কেন, চলুন আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্প জ্যোতিরিন্দ্র নন্দীর চোর। আমি যেদিন পেঁপে চারাটা পুঁতলাম ঠিক সেদিন ও আমাদের বাড়িতে এলো। তখন শ্রাবণ মাসের বিকেল। স্কুলে যাবার সময় রাস্তায় নর্দমার পাশে সবুজ কচি, আমার আঙুলের সমান কি তার চেয়েও ছোট লিকলিকে একটা পেঁপে চারা চোখে পড়ছিল। কচু আর কাটা নোটের জঙ্গলের মাঝখানে চারাটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আমার তখনই লোভ হচ্ছিল ওটা তুলে নিই, কিন্তু ক্লাসে গাছটার রাখবার সুবিধা হবে না। ও 5টা ছেলে হয়তো ওটা হাতে নিয়ে দেখতে চাইবে, দেখতে দেখতে হাতের চাপে নরম চারাটাকে চটকে ফেলবে। তাছাড়া জামার পকেটে লুকিয়ে রাখলেও বেলা 4টে পর্যন্ত জল মাটি ছাড়া ওইটুকু গাছ শুকিয়ে আধমরা হয়ে যাবে। চিন্তা করে তখন সোজা স্কুলে চলে গেছি। স্কুল ছুটি হওয়া মাত্র অন্য কোনো দিকে না তাকিয়ে, কারো সঙ্গে একটা কথা না বলে আবার সোজা সেই নর্দমার পাশে কচু আর কাটা নোটের জঙ্গলের কাছে চলে এসেছি। তারপর হাত বাড়িয়ে টুক করে পেঁপে গাছটা তুলে নিয়েছি। বর্ষাকাল, জলে ভিজে ভিজে মাটি এমনি নরম হয়েছিল। আমার খুব ভালো লাগলো অত তাড়াহুড়ো করে গাছটাকে মাটি থেকে উপড়ে ফেলার পরও যখন দেখলাম 10 নম্বর সূচের মতো সরু, লম্বা আর দুধের মতো সাদা রঙের মূলটা, আর মূলের চারপাশে চুলের মতো সরু সরু ছোটো শিকড়গুলোর একটাও ছিঁড়ে বা ভেঙে যায়নি, যেন মূল ও শিকড় সমেত চারাটা আমার হাতে উঠে আসতে তৈরি হয়েছিল। হ্যাঁ, তখন বিকেল। আমাদের রান্নাঘরের পিছনে ছাই আর জঞ্জাল নিয়ে 4 হাত 5 হাত এক টুকরো জমি দিনের পর দিন, বছরের পর বছর এমনি পড়ে আছে। দিনরাত ছায়ায় ঢাকা থাকে বলে সেখানে কোনো গাছ হয় না। এত বড় একটা যজ্ঞ ডুমুরের গাছ ডালপালা ছড়িয়ে জমিটা অন্ধকার করে রেখেছে। সেখানে আর অন্য কিছু চারা বা গাছ মাথা তুলতে সাহস পায় না। শীতের গোড়ার দিকে মা ফি বছর ধনে শাক লাগাতে গেছে, কিন্তু হয়নি। বাবা এই সেদিনও ডাটার বীজ ছড়িয়ে দিয়েছিল। বীজ ফুঁড়ে অগন্তি কুড়ি বেরিয়েছিল। কুড়িগুলি যখন দুপাতার ছোট ছোট গাছ হয়ে বড় হচ্ছিল, তখন আস্তে আস্তে সব ফ্যাকাশে রং ধরে শুকিয়ে খড়কের মতো হয়ে মরে গেছে। দুটো একটা ডুমুরের ডাল কেটে দিয়েও বাবা সুবিধা করতে পারেনি। মুশকিল এই যে সবটা গাছ কাটা যায়নি। কাটতে গেলে আমাদের পিছনটা একেবারে বেহাবুর হয়ে পড়বে, এই ভয়ে বাবা ডুমুর গাছটা রেখেছিল। তা হোক, আমার পেঁপে গাছ বাড়বে না। ছায়ায় থেকে থেকে ফ্যাকাশে রং ধরে একদিন খড়কের মতো শুকিয়ে কাঠ হয়ে যাবে আশঙ্কা থাকা সত্ত্বেও আমি যত্ন করে চারাটা পুঁতলাম। পুঁতে বেশ খানিকটা বাড়তি মাটি উঁচু করে গুড়ির চারপাশে তুলে দিলাম। চৌবাচ্চার ঠান্ডা জল মগে করে বয়ে নিয়ে গিয়ে চারাটাকে স্নান করিয়ে দিলাম। দিয়ে আমি যখন শূন্য মগ হাতে করে সোজা দাঁড়িয়েছি, তখন ও আমার পিছনে এসে দাঁড়ায়। শুকনো পাতার মচমচ শব্দ শুনে চমকে ঘাড় ফিরিয়ে দেখি সুকুমারদের বাড়ির সেই যে ছোকরা চাকর, নামটা অবশ্য তখনই মনে পড়ে গেল, মদন। মিটমিট করে হাসছে, বগলে একটা ছোট পুটুলি, পরনে ময়লা ছেঁড়া হাফ প্যান্ট, গায়ের গেঞ্জিটা আরো বেশি ছেঁড়া, পিঠের দিকটা কেমন আছে চোখ পড়ছে না। দেখলাম বুকের দিকটা ফুটো হয়ে হয়ে জামাটার আর কিছু নেই। হাসছিস কেন? আমি গম্ভীর হয়ে গেলাম। ও বলল, গাছ দেখছি। আমাকে গম্ভীর দেখে মদনও গম্ভীর হয়ে গেল। বটের চারা? তোর মাথা। রাগ করে বললাম,
বাড়ির ভিতর কেউ বট গাছ লাগায় নাকি আহাম্মক? পেঁপে চারা, বটের পাতা এমন হয়? কথা না বলে মদন চোখ তুলে মাথার উপর যজ্ঞডমরুদের ছড়ানো ডালপাতার দিকে চেয়ে রইল। তখন আমি লক্ষ্য করলাম মদনটা খুব শুকিয়ে গেছে, হাত পা কাঠির মতো হয়েছে দেখতে, কানের পাশে গলায় ময়লা জমে ছাতা পড়েছে, ওর মাথায় কেমন চমৎকার টেরি দেখেছি। তার কিছু ছিল না, যেন অর্ধেক চুল উঠে গেছে, ছোট হয়ে গেছে মাথাটা, এইটুকুন ছোট ছোট চুল, তাও কতকাল যেন তেল জলের মুখ দেখেনি। একটা ঢোক গিললাম। কোথায় ছিলি এতকাল? সুকুমারদের বাড়িতে তো দেখিনি। ব্যায়াম হয়েছিল? দেশে গেছিলাম। মদন আমাদের উঠোনের দিকে ঘাড় ফেরালো। মা ঠাকুরন আছেন ঘরে? আমার চোখে চোখ রেখে যখন ও প্রশ্ন করলো, তখন হঠাৎ আমার মাথায় কথাটা এলো, সুকুমারদের বাড়িতে আর তুই চাকরি করিস নে? মুখ বেজার করে মদন ঘাড় নাড়ল। মা কোথায়? চুপ করে ওর রোগা হাত পা ও ছেঁড়া জামাটা আর একবার দেখতে দেখতে পরে বললাম, মার শরীর খারাপ, সবে আতুর থেকে বেরিয়েছে, শুয়ে আছে। ভাই হয়েছে বুঝি? মুখ বেজার করে আমি মাথা নাড়লাম। বোন, রংটা যদিও আমার চেয়ে ফর্সা হয়েছে। মদন চুপ করে থেকে আমার পেঁপে চারাটা দেখে। একটা কথা মনে হলো, কিন্তু চেপে গেলাম। কেন মাকে? আমার মাকে কি দরকার? মদনের চোখের দিকে তাকাই। মদন অল্প হাসল। দরকার আছে, আয় আমার সঙ্গে। কলতলায় গিয়ে হাত ও পায়ের কাদা ধুয়ে ফেলি। মুখটা ধুয়ে ফেললাম। হাতের পুটুলি চৌবাচ্চা সিমেন্টের উপর নামিয়ে রেখে মদন হাত ধোয়, পা ধোয়, তারপর আজলা করে ঢকঢক করে অনেকটা ঠান্ডা জল খেয়ে নেয়। রোগা পেটটা ফুলে ওঠে। মাথায় আমরা দুজন সমান। আমার বয়স বেশি কি মদনের বয়স চিন্তা করছিলাম। হয়তো দুজন এক বয়সের ছিলাম। আয়, এদিকে আয়। ঘরের পইটায় উঠে মাকে ডাকলাম। মদন আমার পেছনে দাঁড়ায়। বাচ্চা বোনটাকে নিয়ে মা সম্ভবত শুয়েছিল। আমার ডাক শুনে উঠে বসল। রোগা ফ্যাকাশে মুখখানা দরজার কাছে বাড়িয়ে দিয়ে বলল, কেন, কি হয়েছে? মদন, সুকুমারদের বাড়ির মদন এসেছে তোমার সঙ্গে দেখা করতে। মা হঠাৎ চুপ করে রইল। মদনকে ভালো করে দেখল। কি হয়েছিল তোর? একটু পর মা প্রশ্ন করে, ব্যামো, কালা জ্বর? মদন এক পা এগিয়ে চৌকাঠ ঘেঁষে দাঁড়ায়। এখন আর জ্বর হয়? মদন মাথা নাড়ল। আবার কি ভাবলো মা? তারপর ও বাড়ি গিয়েছিলি? মদন একবারও কথা না কয়ে ঘাড় কাত করল। মানে সুকুমারদের বাড়ির কথা হচ্ছে। আমি চুপ থাকি। গিন্নিমার সঙ্গে দেখা হয়েছে? হয়েছে। মদন মার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকায়। আমাকে আর রাখবে না মা? গিন্নিমা বলল, অন্য লোক রাখা হয়ে গেছে। সে কি রে? অবাক হওয়ার সুরে মা বলল, তুই ওদের পুরানো লোক, এতকাল কাজ করলি। একটু থেমে মা পরে আস্তে আস্তে যেন অনেকটা নিজের মনে বলল, তা অসুখ বিসুখ তো মানুষের হবেই। অসুখ করলো, দেশে গেল, এর মধ্যে অন্য লোক রাখা হয়ে গেল। না হয় রাখলো, কিন্তু আবার কি ভেবে মা মদনের মুখ দেখে। আর কারো বাড়ি গিয়েছিলি? কেউ কথা দিলে? মদন মাথা নাড়ল। আর তৎক্ষণাৎ আমি বলে বসলাম, সুকুমারদের বাড়িতে না করে দিতে ও সোজা এখানে চলে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। তুমি চুপ করো, তুমি থামো। মা আমাকে ধমক দিতে আমি চুপ করলাম। চুপ করে মদনের দিকে তাকিয়ে দেখলাম ও কাঁদতে আরম্ভ করেছে। কান্নার শব্দ নেই, চোখে জল আসছে, আর হাতের পিঠ দিয়ে ক্রমাগত তা মুছতে চেষ্টা করছে। তা কর্তা আসুক। মা বলল, একবার ওকে জিজ্ঞেস করে দেখ। বাচ্চা বোনটা কেঁদে উঠতে মা ঘুরে বসলো।
চোখ মোছা শেষ করে মদন আমার দিকে তাকায়। আমিও ওর মুখ দেখি। একটা সূক্ষ্ম হাসির রেখা ওর ঠোঁটের ধারেও কি দেয়। সম্ভবত আমার ঠোঁটের কিনারেও এমন একটা রেখা জেগেছিল। বস্তুত আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না অত বড় বাড়ির চাকর আমাদের বাড়িতে চাকরি করবে। তেতলা বাড়ি, মোটর গাড়ি, রেডিও আর 3টে চাকর চাকরানি, হইচই, খাওয়া দাওয়া। আমাদের ছোট উঠোন, টালির ঘর, কেরোসিনের আলো, টিমটিমে ঠান্ডা সংসার। সন্ধ্যার দিকে বাজারের থলে হাতে ঝুলিয়ে বাবা ঘরে ফিরল। আমি আমার ছোট্ট ঘরে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসার উদ্যোগ করছি। মদন বাইরে পৈঠার অন্ধকারে চুপচাপ বসে আছে। 2 পয়সা দিয়েছিল মা ওকে। সেই সকালের ট্রেনে 2 পান্তা খেয়ে দেশ থেকে ট্রেনে চেপেছিল। সারাদিন খাওয়া হয়নি, তার উপর সবে ব্যারাম থেকে উঠে এসেছে। পয়সা দিয়ে মুড়ি কিনে খেয়ে মদন অন্ধকারে বসে ঝিমোচ্ছিল। মা মাঝে মাঝে চট চাপড় দিয়ে গা থেকে মশা তাড়াচ্ছিল, কিন্তু আমি কান পেতেছিলাম বাবা কি বলে শুনতে। হাত মুখ ধুয়ে বাবা বিশ্রাম করতে বসে। মা উঠে চা তৈরি করে দেয়। বস্তুত এই খারাপ শরীর নিয়েই মাকে রান্না ও ঘরের 5টা কাজ করতে হচ্ছিল। চা খেতে খেতে বাবা সব শুনল, শুনে হাসল। কেন? 3টে লোক আছে, ড্রাইভার আছে, বাগানের কাজ করতে বাইরের একটা লোক রাখা হয়েছে, না হয় আর একটা কত বয়স? আমাদের মিন্টুর চেয়ে বড় হবে না। কি নাম জান ছেলেটার? মদন। পুরনো লোক ওদের। এভাবে ওকে মুখের ওপর না করে দিলে? একটু থেমে বাবা শেষ করল, বড় লোক কি আর গরিবের দুঃখ বোঝে? এখন বেচারা যায় কোথায়? মা যেন ও ঘর থেকে আরো কি বলল। বাবা চিন্তা করছে। বুঝতে পারলাম বাবা চিন্তা করে দেখছিল সবটা বিষয়। আমি আস্তে আস্তে উঠে বেরিয়ে চৌকাঠের পাশে গিয়ে দাঁড়াই। মদন বাবার পায়ের কাছে চুপ করে বসে আছে। বলতে কি, মদনের জন্য আমার বুকের ভিতর ভয় ভয় করছিল। যদি বাবা না বলে বসে, যদি বাবা বলে যে, কত মাইনে দিতে ওরা বললি? 10 টাকা, আর 2 বেলা ভাত, 2 বেলা জল খাবার। বাবার মুখের দিকে তাকিয়ে মদন ঘাড় কাত করল। বাবা আবার চিন্তা করছে। মা ছোট বোনটাকে দুধ খাওয়ায়। মার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বাবা প্রশ্ন করে, তুমি কি ওষুধটা খেয়েছিলে? মা মাথা নাড়ে। ওষুধটা ভালো, ওইটুকুন শিশি, 6 টাকা দাম। তা ভালো জিনিস, খাও। নিয়মিত খেতে থাকলে শরীরে বল পাবে। বাবা আবার মদনকে দেখে। তারপর, আমি গরিব, কিরানি মানুষ, অত মাইনে দিতে পারবো না, অথচ একটা লোকও চাই। মিন্টুর মার শরীর একেবারে ভেঙে গেছে। তা বাপু। মা মদনের মুখ লক্ষ্য করছে। আমিও তাকিয়ে আছি ওর দিকে। মদন ঘাড় হেড করে নখ খুঁটছে। বাবা বললে, 2 বেলা ভাত খাবে, আর সকালে বিকেলে ওই একটু চা রুটি, আমাদের যা হয়। হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে রেখে বাবা গামছা দিয়ে কপালের ঘাম মুছছিল। অর্থাৎ বাবা ইতস্তত করছিল। একটা বাড়তি লোকের খোরাক জুগিয়ে অতিরিক্ত 2 টাকায় 1 টাকা ঘর থেকে বার করে দিতেও বাবার কষ্ট হবে আমার জানতে বাকি ছিল না। অনেক কষ্ট করে বাবা মার জন্য একটা ওষুধ কিনে এনেছে। আমার স্কুলের 2 মাসের মাইনে জমে গেছে। বাবা এই সবই চিন্তা করছিল। মুখ দেখে বুঝলাম। মা মদনের দিকে তাকালো। 10 টাকা মাইনে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না বাপু, 3 টাকার বেশি পাবে না। অবাক হয়ে দেখলাম মদন তৎক্ষণাৎ ঘাড় কাত করেছে। বাবা খুশি হলো। তাছাড়া কাজকর্ম আমার সংসারে আর তেমন কি, অতিথি অভ্যাগত নেই, বাইরের লোক নেই, 3 জন তো আমরা মানুষ। মদন আবার ঘাড় কাত করেছে। হ্যারিকেনের আলোয় চোখে পড়ল ওর মুখে হাসি ফুটেছে, মানে তাতেই সে রাজি। মদন আমাদের বাড়িতে থেকে গেল। আমার এত ভালো লাগছিল। বড় বড় 4টে ডুমুরের ডাল কেটে ফেললো মদন। আকাশটা ফর্সা হয়ে গেল। আমার পেঁপে চারাটা ফটফটে রোদের মুখ দেখে হাসতে লাগলো। এই বেলা গাছটার জোর বার হবে।
মদন বলল, ওই ডুমুরের ডাল দিয়ে আমি বেড়া তৈরি করে দেব, ছাগল গরু এসে মুখ লাগাতে পারবে না। আরো 2-4 রকমের চারা গাছ এনে পুঁতবো। আমি বললাম, জমিতে এখন রোদ লাগছে, এখন গাছ বাড়বে, তার জন্য চিন্তা কি? আমি যখন এসে গেছি আর চিন্তা নেই, আমি হরেক রকমের চারা এনে লাগিয়ে দেব। খুশি হয়ে মদনকে চুমো খাবার মতো আমার মনের অবস্থা। সকালে মাকে বাটনা বেটে দিয়ে জল তুলে দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে একটু অবসর হতে ও ছুটে এসেছিল রান্নাঘরের পিছনে। পেঁপে চারাটা ছায়ায় ঢাকা আছে দেখে তখনই ও কাটারি হাতে করে ডুমুর গাছে উঠেছে। রোগা শরীর, পা দুটো ঠক ঠক করে কাঁপছিল। ভয় পেয়ে আমি নিচে দাঁড়িয়ে বলছিলাম, সাবধান, দেখবি পড়ে টরে না যাস। গাছের ডালে কাটারির কোপ বসাতে বসাতে মদন বলছিল, আমরা চাষির ছেলে, হট করে কি গাছ থেকে পড়ে যাই? আমি আর কিছু বলিনি। এত বড় 4টে ডাল কাটা হয়েছে দেখে বাবা চোখ কপালে তুলল। এটা করলি কি মদন? বাড়ির আবরু নষ্ট করে ফেললি? মা পেছনে দাঁড়িয়ে মুখ আঁচল চাপা দিয়ে হাসে। বাবা যখন ডুমুর গাছের অবস্থা দেখে খুব একটা হায় আফসোস করতে আরম্ভ করলো, তখন মা মুখ থেকে আঁচল সরালো। আমি তো বুড়ো হতে চললাম, তোমার ছেলের বউ আসতে এখনো ঢের দেরি, অত আবরু রাখার দরকার কি? তাছাড়া, যেন একটু অবাক হয়ে বাবা মার মুখ দেখছিল। মা বলল, তাছাড়া আমাদের পিছনটা তো ফাঁকা, পুরো মাঠ, মানুষের মুখ দেখা যায় না, আবরুর দরকার পড়ে না। অর্থাৎ মা যেন মদনের কাজটা সমর্থন করলো। আমি বুঝে গেলাম কেন করবে না। আমি বাগান করতে চাইছি, আর মদন এ বাড়ির কাজে লাগাতে না লাগতে আমাকে সাহায্য করছে। মা কি সেটা ভালো চোখে না দেখে পারে? তাছাড়া এমনিও মদন মার খুব বাধ্য হয়ে পড়ল। মা শুধু চোখের ইঙ্গিত করতে মদন এটা এনে দেয়, ওটা বাড়িয়ে দেয়। কয়লার গুঁড়ো জমেছিল, মাটি এনে মদন নিজের এত এত গুল তৈরি করে ফেলল। মাকে বলতে হলো না। রোদে শুকিয়ে সব গুল নিজেই তুলে রান্নাঘরের কোনায় এনে জড়ো করে রাখলো। মা বলল, গরিবের ছেলে, গরিবের সংসারেই তোকে মানিয়েছে বাবা, ও বাড়ি আর আমি করতেও যাব না। মদন একটা খারাপ কথা বলতে যাচ্ছিল, মা ধমক দিতে ও চুপ করলো। তারপর মা কি ভেবে হাসলো, কেন, ওরা কি তোকে খেতে টেতে দিত না? ছাই দিত। যেন কথাটা বলতে মদনের মুখ চুলবুল করছিল। সরু ভাতের চাল, গাওয়া ঘি, মাছ, ঘন দুধ, এত বড় মাছের টুকরো সব ওরা খেয়েছে। কর্তা খেয়েছে, গিন্নি খেয়েছে, খোকা খেয়েছে। আমাদের ঝি চাকরের জন্য মোটা চালের ভাত আর ডাল, পুঁই চচ্চড়ি। মাসের মধ্যে 1-8 দিন কুচো চিংড়ি পেতাম চচ্চড়িতে। আর ডালের কি চেহারা, গঙ্গা জল। এমনভাবে হাত নেড়ে ঠোঁট পাকিয়ে মদন সুকুমারদের বাড়ির খাওয়ার বর্ণনা করছিল যে আমিও মা একসঙ্গে জোরে হেসে ফেললাম। বাবা এসে পিছনে দাঁড়িয়েছে, কেউ দেখতে পায়নি। বাবা ধমক লাগায়, হয়েছে হয়েছে, একজনেরটা খেয়ে এসে নিন্দে করতে নেই। বলে, যার নুন খাবো তার গুণ গাবো, নিন্দে করা পাপ। আমাদের হাসি নিভে গেল। মদন চুপ করে রইল। আমি সেখান থেকে সরে গিয়ে আমার পেঁপে গাছের তদারক করতে গেলাম। রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে আমি বাবার গলা শুনছিলাম। তা অতগুলো গোল দেওয়া আবার কি দরকারটা ছিল? একটা কচি বাচ্চা পেটের দায়ে নয় হয় এখানে চাকরি করছে, তাই বলে তুমি সব কাজ ওকে দিয়ে সারছ? বুঝলাম মাকে বলা হচ্ছে। মা বলছিল, আমি কিচ্ছু বলিনি, বরং আমি না করেছি, নিজে থেকেও মাটি এনে বসে বসে এসব দিয়েছে। তারপরও বাবা গুম গুম করে কি বলছিল শুনতে পাইনি। না, একটা বাচ্চা ছেলে রাত দিন খাটুক, বাবা যেমন পছন্দ করে না, মাও তো তা চায় না। আমি নিজের চোখে দেখতাম, ঘি, ঘন দুধ, বড় মাছ আমরা কেউ খেতে পেতাম না। মাসের 28 দিন ডাল তরকারি, শাক, চচ্চড়ি হতো। কিন্তু তাহলেও যদি মা কোনোদিনও পটলটা বেগুনটা ভাজতো কি বড়া টড়া করতো, আমাকে বাবাকে তো বটেই, মদনকেও দুটো একটা না দিয়ে মা শান্তি পেত না, ভাত খেতে পারতো না। চোখের উপর তো দেখলাম
মদন আমাদের বাড়িতে কাজে লাগতে না লাগতে মা আমার একটা ছেঁড়া হাফ প্যান্ট সুন্দর করে সেলাই করে ওকে পরতে দিয়েছে। বাবা সামনের মাসে মাইনে পেলে মদনকে একটা গেঞ্জি কিনে দেবে। মা এখন থেকেই বলে রাখছে, যদি মা অল্প কদিনের মধ্যে ওকে এতটা আদর যত্ন করতে আরম্ভ না করত, তো মদন কি মার এমন বাধ্য হয়ে পড়ত? মার মুখে শোনা, আমি স্কুলে চলে গেলে মদন সারাটা দুপুর মার কাছে বসে থাকে, কাগজ জেলে আমার ছোট বোনের দুধ বার্লি গরম করে দেয়, হঠাৎ মিষ্টি এসে গেলে ছুটে গিয়ে উঠোনের দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে এনে ঘরে রাখে। মিন্টু আমার ছেলে, তুইও আমার ছেলে। আমি কদিন মাকে বলতে শুনেছি। শুনে ফ্যাকাশে ড্যাব ড্যাবে চোখে মদন আমার মুখের দিকে তাকিয়ে হাসত। 5 দিনের মাথায় পেঁপে চারাটার আরো 2 কুড়ি পাতা দেখা গেল, সব মিলিয়ে 6টা ডাঁটা, আর পুতুলের ছাতার মতো ছোট ছোট 6টা পাতা হয়েছে। এখন আর চারা না, রীতিমতো একটা গাছ বলা চলে। ভাবতাম আমি, আর অবাক খুশি চোখে বাদলা হাওয়ায় ছোট ছাতার মতন পাতাগুলোর কাপ্পন দেখতাম। মদন ডুমুরের ডাল কেটে সুন্দর একটা বেড়া তৈরি করে দিয়েছে। আমি আরো কিছু চারা এনে পুঁতব। মদন বলতো, আতা, করমচা, বাতাবি নেবু, পেয়ারার চারা কোথা থেকে আনবি? আমি বলতাম, পারবি জোগাড় করতে? বউবাজারে এসব চারা পাওয়া যায় রথের মেলায়। এখন তো রথ শেষ হয়ে গেছে। আরে ধ্যাত, রথের মেলা কিনে আনবো নাকি? এমনি সব নিয়ে আসবো। কোথা থেকে শুনি? উৎসাহে খোলা বই ফেলে রেখে আমি মদনের বিছানায় গিয়ে বসতাম। আমার পড়ার ঘরেই দুজনের শোবার জায়গা, পাশাপাশি বিছানা। বাবা মা খেয়ে ও ঘরের দরজায় খিলেটে বাতি নিভিয়ে শুয়ে পড়ত। বেশ একটু রাত জেগে আমি পড়তাম। মদন আমার পড়া শুনতে শুনতে কোনোদিন ঘুমিয়ে পড়েছে, কোনোদিন 1-2 কথা শুরু করে পরে গল্প জুড়ে দিয়েছে। বাবা মা শুনতে না পায় এমনভাবে নিচু গলায় দুজন কথা বলতাম। তুই কি পেয়ারা করমচার চারা দেখে এসেছিস কোথাও? আমি কি এ পাড়ায় নতুন? মদন প্রশ্ন শুনে চাপা গলায় হাসত। কার বাড়িতে কোন গাছ আছে আমি সব জানি, শুনি না? কোথা থেকে করমচার চারা জোগাড় করবি? আমি তখন মদনের বালিশের মাথায় রেখে পাশে শুয়ে পড়ছি। মদন আমার পেটের উপর হাত রেখে তারপর আমার কাছে মুখ এনে কথাটা বলে। শুনে আমি চুপ করে থাকি। একটু ভেবে পরে আস্তে আস্তে বলি, এমনি তো দেবে না ওরা, চুরি করে আনতে হবে। হ্যাঁ তাই তো, চুরি করব। সুকুমারদের বাড়ির পিছনের পাঁচিল টপকে বাগানের সব ফল আর মূলের চারা নিয়ে আসব। যেগুলি আনতে পারা যাবে না ভেঙে মুচড়ে নষ্ট করে রেখে আসব। উত্তেজনায় মদন তখন উঠে বসেছে। আমি ফিসফিস করে বললাম, চুরি করে ওসব আনলে মা রাগ করবে। মাকে বলতে গেছি নাকি চুরি করে এনেছি, কি দেখিয়ে এনেছি? মদন আমার পেটে চিমটি কাটলো। রাত থাকতে উঠে আমরা বেরিয়ে পড়ব, কেমন? আমি ঘাড় নাড়ি। কি ভেবে একটু পরে বলি, সুকুমারের ওপর তোর খুব রাগ, কেমন? ওর মা তোকে আর ও বাড়ি রাখলো না বলে বয়ে গেছে ও বাড়ির কাজ করতে। ভেঙচি কেটে মদন আমার কথার উত্তর দেয়। একটু চুপ করে থেকে, রাগ থাকবে না? রোজ স্কুলে যাওয়ার সময় সুকুমারের পায়ের জুতোটা বাড়িয়ে দিয়ে বলতো, বুরুশ করে দে। লাট সাহেবের ছেলের জুতো বুরুশ করতে করতে আমার হাতে ফোসকা পড়ে যেত। আর আজ কিনা বলে, এখানে তোর সুবিধে হবে না, অন্য বাড়িতে কাজ পাস কিনা দেখগে। সুকুমারও বলেছে কথা। তবে যেন মদনের চোখে জল এসে পড়ছিল। আলো নিভিয়ে শুয়ে শুয়ে সেদিন সুকুমারের চেহারাটা মনে পড়ছিল। ব্যারিস্টারের ছেলে, ভালো জামা জুতো পরে স্কুলে আসে, আমার সহপাঠী। কিন্তু তাহলে হবে কি? সুকুমার আমার সঙ্গে ভালো করে মিশবে দূরে থাক, কথাও বলে না। আমার সঙ্গে না, হাবুলের সঙ্গে না, সনাতনের সঙ্গে না। ওর বন্ধু অংশু, অনুপম, নিহার, ওরা বড় লোক, আমরা গরিব। আমরা খালি পায়ে স্কুলে আসি, আমাদের জামা প্যান্ট ময়লা ছেঁড়া। ভালো হবে
খুব ভালো হবে। মদনের প্রস্তাবটা মাথায় ঘুরছিল। ওদের বাগানের সব ফলের গাছ ফুলের গাছ যদি ছিঁড়ে ভেঙে মুচড়ে মুচড়ে নষ্ট করে দেওয়া যায়, বেশ হয়। অন্ধকারে একসময় মদন আমার কানের কাছে মুখ সরিয়ে আনে, ঘুমিয়ে পড়লি? না, সুকুমারের বাবা রোজ বাড়িতে মদ খায়। তেত! আমি অল্প হাসলাম। হ্যাঁ রে, ওদের টাকা পয়সা থাকবে না, গাড়ি বাড়ি সব বিক্রি হয়ে যাবে। মদন থমথমে গলায় বলল, ওরা যদি আমাদের মতন গরিব হয়ে যায় তবে খুব মজা হয়, কেমন না? অন্ধকারে মাথা নেড়ে আমি উত্তর করলাম, তা হয় বটে। দুদিন আমরা চেষ্টা করলাম, কিন্তু দুদিনই ব্যর্থ হলাম। শেষ রাত্রির অন্ধকার টিপটিপে বৃষ্টি মাথায় নিয়ে আমরা সুকুমারদের বাড়ির পাঁচিলের কাছে গিয়ে দাঁড়িয়েছি কি অমনি মোটা লাঠি বাগিয়ে বাগানের মালি আমাদের তাড়া করেছে, আর সুকুমারদের কুকুরটা বাঘের মতন লাফিয়ে মদনের উপর ঝাঁপিয়ে পড়তো। কোনো রকমে ছুটে পালিয়ে এসেছি। কত বড় একটা পেয়ারা দেখলি তো? বাড়ি ফিরে মদন আফসোসের গলায় বলতো, একবার যদি পাঁচিলের উপরে উঠতে পারতাম 5-7টা পেয়ারা আনা যেত। থাকবে। শেষে ধরা টরা পড়ে আমি মদনকে সান্ত্বনা দিতাম, কিন্তু মদন চুপ থেকে যেন ও বাড়ির বাগানের ডাসা পেয়ারাগুলোর কথা ভাবতো। নর্দমার পাশে একটা মাধবীলতার চারা কুড়িয়ে পেয়েছিলাম। পেঁপে গাছের গুড়ি থেকে আধা হাত দূরে সরিয়ে চারাটা পুঁতলাম। মদনকে বললাম, তুই 2 মগ জল এনে ঢেলে দে, আমি একটা বাঁশের কঞ্চি কোথাও পাই কিনা দেখি, লতাটা তরতর করে বেয়ে উঠবে। বাঁশের কঞ্চি নিয়ে যখন ফিরে এলাম, দেখলাম মদন তেমনি গালে হাত দিয়ে বসে আছে, কি ভাবছে। ওদিকে মা মদনকে ডাকছে কয়লা ভেঙে দিতে। মদন নড়ছে না, সাড়া দিচ্ছে না। এক পা করে মা রান্নাঘরের পিছনে চলে আসে। বেলা হয়েছে, উনুন ধরাতে হবে, তোরা কি কেবল বাগানের পিছনে লেগে থাকবি? কিন্তু মার কথা শুনে মদন মুখ তুলল না। তোর কি হয়েছে, ভূতে পেয়েছে? মা হাসে। হুট করে আমার মুখ থেকে কথাটা বেরিয়ে পড়ল। বুঝলাম মদন অসন্তুষ্ট হলো আমার কথা শুনে। আমার দিকে কটমট করে তাকিয়েছিল একবার। মা হাসছিল। ছি, পরের জিনিসের উপর লোভ করতে নেই। এমন একটা খুব ভালো জিনিস না পেয়ারা। তারপরও মদন মুখ নিচু করে নখ দিয়ে মাটি খুঁড়ছিল। উঠোনে বাবার খড়মের শব্দ শুনে তাড়াতাড়ি উঠে মার কয়লা ভাঙতে গেছে। না, পেয়ারা না। ভাবছিল সে ভূষণের কথা, সুকুমারদের বাগানের মালি। ওর সেবার জ্বর হয়েছিল। আমি নিজের হাতে কয়লা ভেঙে উনুন সাজিয়ে ওর উনুন ধরিয়ে দিলাম, সাগু জাল দিয়ে দিলাম। আর আজ শালা আমায় লাঠি নিয়ে তীরে মারতে আসে। আমি হাসি। তুই তো আর এখন ওদের চাকর নস, ও বাড়ির কেউ না তুই। কাজেই বটে। দাঁত কিরমিরিয়ে মদন ভেঙচি কাটে। ওই শালা ভূষণের মাথাটা আমি ইট মেরে ভেঙে দেব। না না, ওসব করতে যাবি নে, খামোকা একটা গন্ডগোল সৃষ্টি। আমি মদনকে বুঝিয়ে বললাম, জানতে পারলে বাবা রাগ করবে। বাবা গন্ডগোল পছন্দ করে না, সাদাসিধে মানুষ, নিরিবিলি থাকতে চায়। বলে আমি স্কুলে চলে গেলাম। কিন্তু মদন আমার কথা শুনল কি? যেন ও বাড়ির উপর তার আক্রোশের আর শেষ ছিল না। হ্যাঁ, তখন বিকেল, বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে। দুপুরে রাস্তায় জল জমেছে। আমরা স্কুল থেকে ফিরছি। আমি, আবুল, সনাতন পিছনে হাঁটছি। আগে আগে চলেছে সুকুমার আর তার বন্ধুরা। হঠাৎ দেখলাম বিপরীত দিক থেকে আমাদের মদন সা সা করে ছুটে আসছে। সম্ভবত মা মুদি দোকানে কিছু আনতে পাঠিয়েছে ওকে। মদন নিশ্চয়ই সুকুমারদের এড়িয়ে আমার সঙ্গে হাবুলদের সঙ্গে 2-একটা কথা বলে তবে দোকানের দিকে যাবে। চিন্তা করলাম, কিন্তু চিন্তা করবার সঙ্গে সঙ্গে বিশ্রী ব্যাপার ঘটল। ইচ্ছে করেই মদন এটা করলো। সবাই বুঝলো। পা দিয়ে রাস্তার জল ছিটিয়ে সুকুমারদের সাদা ধবধবে শাটিনের শার্ট প্যান্ট নোংরা করে দিয়ে মদন ছুটে পালাচ্ছিল। কিন্তু যাবে কোথায়? সুকুমারকে দেখে শুনে বাড়ি নিয়ে যেতে একটু দূরে দূরে যে ভূষণ মালিও হাঁটছিল, মদন নিশ্চয়ই দেখতে পায়নি। ছুটে গিয়ে ভূষণ মদনকে ধরে ফেলল। সুকুমার আর তার বন্ধুরা উল্লাসে চিৎকার করে উঠল। মদনকে হির হির করে
ভূষণ সুকুমারদের বাড়ির দিকে টেনে নিয়ে চলল। আমি আর আমার বন্ধুরা শুধু দাঁড়িয়ে দেখলাম। কথাটা মা শুনল, অফিস থেকে ফিরে বাবা শুনল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তারপর রাত 8টা পর্যন্ত বাবা আমাদের বাড়ির সামনে বড় কাঁঠাল গাছটার নিচে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়েছিল। বাবা এক সময় ঘরে ফিরতে মা বলল, তুমি কি একবার যাবে ও বাড়ি? নিশ্চয়ই ছেলেটাকে বেঁধে ঠেঁধে রেখেছে, এখন পর্যন্ত ফেরার নাম নেই। রাখুক বেঁধে, বাবা গম্ভীর গলায় বলল, যেমন কর্ম করেছে তার ফল ভোগ করুক। কেন হারামজাদা কাদা ছিটোতে গেল? আহা, ছেলে মানুষ, না হয় একটা অপরাধ করেছে। আর কি তেমন অপরাধ? হয়তো ছুটে যাচ্ছিল বলে। আমি মার কথায় সায় দিতে যাচ্ছিলাম, কিন্তু বাবা প্রতিবাদের ভঙ্গিতে প্রবল বেগে মাথা নাড়ল। বড় মানুষের বাড়ি গিয়ে আমার চাকরের হয়ে ক্ষমা চাইতে আমারও সম্মানে বাধে। ওদের কাছে ওরা বড়। কথাটা মা শুনল, অফিস থেকে ফিরে বাবা শুনল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তারপর রাত 8টা পর্যন্ত বাবা আমাদের বাড়ির সামনে বড় কাঁঠাল গাছটার নিচে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়েছিল। বাবা এক সময় ঘরে ফিরতে মা বলল, তুমি কি একবার যাবে ও বাড়ি? নিশ্চয়ই ছেলেটাকে বেঁধে ঠেঁধে রেখেছে, এখন পর্যন্ত ফেরার নাম নেই। রাখুক বেঁধে, বাবা গম্ভীর গলায় বলল, যেমন কর্ম করেছে তার ফল ভোগ করুক। কেন হারামজাদা কাদা ছিটোতে গেল? আহা, ছেলে মানুষ, না হয় একটা অপরাধ করেছে। আর কি তেমন অপরাধ? হয়তো ছুটে যাচ্ছিল বলে। আমি মার কথায় সায় দিতে যাচ্ছিলাম, কিন্তু বাবা প্রতিবাদের ভঙ্গিতে প্রবল বেগে মাথা নাড়ল। বড় মানুষের বাড়ি গিয়ে আমার চাকরের হয়ে ক্ষমা চাইতে আমারও সম্মানে বাধে। ওদের কাছে ওরা বড়। কিন্তু আমিও শিক্ষিত ভদ্র সন্তান। আমিও বুঝলাম মদনকে এতটা রাত অবধি আটকে রাখা হয়েছে বলে ভিতরে ভিতরে বাবা খুব উত্তেজিত, ক্ষুব্ধ আছে। মা আর কথা বলল না, কাজকর্ম একলা হাতেই সব সারতে লাগলো। বাবা বারান্দার অন্ধকারে বসে তামাক খাচ্ছিল আর ভাবছিল, আর আমি হ্যারিকেনের সামনে বই খুলে মদনের বিছানা, দেওয়ালের হুকে ঝোলানো তার তালিমারা ময়লা হাফ প্যান্ট ও শার্টটা দেখছিলাম। আমার কেমন কান্না পাচ্ছিল। সত্যি মদন সে রাত্রে আর এলো না। সকালে চা খেতে খেতে বাবা ও মা ঠিক করলো আমাকে একবার ও বাড়ি পাঠানো হবে মদনের খোঁজ নিতে। মা বলল, ময়লা প্যান্ট ছেড়ে ধোয়া প্যান্টটা পরে নে। বাবা বলল, অন্য কারো সঙ্গে কথা টথা বলে লাভ নেই, কেবল সতীশবাবুর স্ত্রীকে জিজ্ঞেস করবি মদন কাল বাড়ি ফেরেনি কেন। শুধু জেনে আসবি, আর কিছু বলতে হবে না। জিজ্ঞেস করলে বলবি বাবা পাঠিয়েছে। না না না, মার কথায় বাবা আবার প্রতিবাদ করে উঠল। বলবি মা পাঠিয়েছে। আমি কেন? আমি এ ব্যাপারে নেই। হয়তো ব্যাপারটা এখানেই চুকে যাবে, কি গেছে, কিন্তু বাড়ির কর্তা মানে পুরুষ মানুষ খোঁজ খবর নিতে জানতে পারার সঙ্গে সঙ্গে ব্যাপার অন্যরকম হয়ে দাঁড়াবে, জটিল হয়ে দাঁড়াবে। তোমাদের মেয়ে মানুষের মধ্যে থাকেটা, বুঝলে না? সেই জন্যেই তো আমি মিন্টুকে সুকুমারের মার কাছে পাঠাচ্ছি। অল্প হেসে মা বলল, আচ্ছা। বাবা রাগ, দুঃখ, দুশ্চিন্তা, অভিমান মনে মনে যাই পোষণ করুক না কেন, বাইরে সব বিষয়ে নিরিবিলি মুক্ত থাকতে চায়। মদনের ব্যাপারে আর একবার তা প্রমাণ হয়ে গেল। বুঝে মা আর উচ্চবাচ্য করল না। কেবল আমি ঘর থেকে বেরোচ্ছি তাড়াতাড়ি ছুটে এসে মা চিরুনি দিয়ে আমার মাথার চুলটা ঠিক করে দিল। বলল, সুকুমারের সঙ্গে কথা টথা বলে কাজ নেই। কি বলতে কি বলে দিয়ে তুই আবার ঝগড়া টগড়া বাঁধিয়ে আসবি। আমি বললাম, না, বলবো না। বাড়ির ভিতরে ঢুকতে হলো না। সুকুমারদের গেটের সামনে শিউলি গাছের তলায় আমি থমকে দাঁড়াই। মদনকে পেয়ে গেলাম, কিন্তু মদন খুব ব্যস্ত। বালতি করে ভিতরের চৌবাচ্চা থেকে জল বয়ে আনছে, সুকুমারদের গাড়ি ধোয়ানো হচ্ছে, ভূষণ গাড়ি ধোয়াচ্ছে, ড্রাইভার হারান দাঁড়িয়ে থেকে তদারক করছে। বেশ বড় বালতি। গাড়ির ফুটবোর্ডের কাছে বালতিটি নামিয়ে রেখে মদন হাঁপায়। তারপর আমার সঙ্গে চোখাচোখি হতে ও ফিক করে হাসে।
আমি এ বাড়ির কাজে লেগে গেছি। কবে থেকে? বেশ আসতে বললাম। ওই কাল বিকেল থেকেই। হলদে দাঁত কটা বার করে মদন তেমনি হাসতে থাকে। আমায় কিছু বলল না গিন্নিমা, বরং ভূষণকে গালমন্দ করেছে। ছেলে মানুষ ছুটতে গিয়ে জল ছিটে দিচ্ছে তা বলে। আমি ফিরে আসছিলাম। মদন বলল, শোনো, তোর মাকে বলবি আর আমি তোদের বাড়ি কাজ করব না, এখানে লেগে গেছি। গিন্নিমা কাল রাতে বলল, ওরা গরিব মানুষ, নিজেদেরই চলে না, তো ও বাড়িতে তুই থাকবি কি? আমি ফিরে এলাম। মা শুনল, বাবা শুনল, শুনে তারা একটা কথাও বলল না। তাই বলো, বেড়া ভাঙা পেঁপে চারাও নেই। বাবা গম্ভীর হয়ে মুখ থেকে হুঁকো সরিয়ে আমার দিকে, না মার দিকে তাকিয়ে বলল, ওই হারামজাদা গরুটা নিয়ে গেছে। শেষ রাত্রিরে একটা খচখচ শব্দ শুনছিলাম রান্নাঘরের পিছনে। আমি শুনিনি শব্দ। মা আমার দিকে মুখ ফেরালো। হবে হয়তো, যদি জলে ভাসিয়ে নিত, এদিক ওদিক কোথাও থাকতো তো। গাছটা তো অদৃশ্য হয়ে যেত না। ওই গরুর কর্ম। একেবারে গোড়া শুদ্ধ খেয়ে গেছে, যেন উপড়ে তুলে সবটা গাছ মুখে নিয়ে সরে পড়েছে। আমি কান্নার সুরে বললাম, একটা শেকড় পর্যন্ত রেখে যায়নি। মা চুপ করে রইল। বাবা আবার মুখে হুঁকো তুলল। হ্যাঁ, তারপর 6 মাস গেছে। পরীক্ষা টরীক্ষা শেষ। শীতের দুপুর। হঠাৎ আবার কি করে যে সুকুমারের সঙ্গে আমার ভাব হয়ে গেল বলা শক্ত। আমার মনে হয় ডিটেকটিভ গল্পের বইটা আমার এক মামাতো ভাই বড়দিনের ছুটিতে বেড়াতে এসে বইটা আমাকে দিয়ে গেছে। কি করে যেন সুকুমার জানতে পেরেছিল। একদিন হুট করে গল্পের বই নিতে আমার পড়ার ঘরে এসে হাজির। একটু অবাক হলেও তৎক্ষণাৎ তাকে বইটা পড়তে দিলাম। তারপর আর কি, ও আমাদের বাড়িতে এলো যখন, আমাকেও ভদ্রতা রাখতে ওদের বাড়ি যেতে হলো। এবং এটা সবাই স্বীকার করবে, দীর্ঘকাল ঝগড়াঝাটি চলার পর যখন ওই বয়সের দুটি ছেলের মধ্যে ভাব হয়, তখন তা দেখতে দেখতে বড় বেশি গাঢ়, নিবিড় হয়ে ওঠে। যেন সুকুমার আমাকে না দেখে থাকতে পারে না, আমি তাকে না দেখে শান্তি পাই না। ও বাড়ির ঘরে বসে দুজন গল্প করি, ওদের প্রকাণ্ড ছাদে উঠে বেড়াই, কখনো আমরা বাগানে নেমে যাই। হ্যাঁ, বাগানের মতো বাগান বটে। একধারে ফুলের গাছ, একধারে ফলের গাছ। তাকিয়ে তাকিয়ে আমি গাছটা দেখলাম, যেন কি বলতে গিয়ে থেমে গেলাম। সুকুমার আমার হাত ধরে বলল, চল এখন ওপাশটা ঘুরে দেখা যাক। বাগান দেখা শেষ করে গল্প করতে করতে দুজন যখন সুকুমারদের বাঁধানো উঠোন পার হয়ে ওর বাড়ির ঘরের দিকে এগোচ্ছি, দেখলাম মদন চৌবাচ্চার ধারে বসে মাথা গুজে চায়ের কাপ প্লেট ধুচ্ছে। ও আমায় দেখতে পায়নি। যদি মুখ তুলে তাকাতো, আমি নিশ্চয়ই তৎক্ষণাৎ মুখ ফুরিয়ে নিতাম। বাড়ি ফিরে কথাটা মাকে বললাম না। আমার মনে যে কষ্ট লেগেই রইল। মাকে আর তার ভাগ দিয়ে কি হবে ভেবে চুপ করে রইলাম। কেবল চাকরি না, আমাদের রান্নাঘরের পিছনের ছায়ায় ঢাকা স্যাঁতস্যাঁতে জমির চেয়ে ও বাড়ির রোদালো বিশাল বাগানের মাটি ওর কাছে প্রিয় হবে, তাতে অবাক হবার কি আছে। কিন্তু অবাক লাগলো নিজের কাছে। মদনের উপর আমি এতটুকু রাগ করতে পারলাম না। তারপর যখনই সুকুমারদের বাড়িতে গেছি, আমি সরাসরি ছুটে গেছি ওদের বাগানে। সতেজ সবুজ যৌবনের লাবণ্যে মণ্ডিত দীর্ঘ ছত্র পেঁপে গাছটা আমাকে বড় বেশি টানতে লাগলো। সকাল নেই বিকাল নেই, সুকুমারের হাত ধরে পেঁপে গাছটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। এদিকে সুকুমারের সঙ্গে গল্প করি, কিন্তু আমার চোখ ওদিকে। যেন গাছটাকে দেখে দেখে আর আশ মিটত না। একদিন দুপুরবেলা গাছটা দেখতে দেখতে হঠাৎ আমার বুকের ভিতর কেমন ভয় ঢুকলো। মাঝখানে গল্প থামিয়ে আমি সুকুমারকে বললাম, চলি রে। কেন? একটু অবাক হয়ে ও আমাকে দেখছিল, কিন্তু ওর দিকে আর না তাকিয়ে আমি তাড়াতাড়ি বাইরে ছুটে এলাম। তখনও বুকের ভয়টা
ঢেলা পাখি আমার গলার কাছে থেকে ছিল। মদন পেঁপে চারাটা চুরি করে নিয়ে যায়নি। আমার বারবার মনে হচ্ছিল পেঁপে চারাটাই মদনকে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। কেবল মদনকে না, আমাকেও। না হলে আমাদের ছোট উঠান, টিনের ঘর, ছায়া ঢাকা ডুমুর তলার কথা ভুলে গিয়ে আমি সারাক্ষণ সুকুমারদের বাড়িতে বাগানে পড়ে থাকি কেন? বাড়ি ফিরে মায়ের পায়ের কাছে চুপ করে বসে রইলাম। কি হলো? মা প্রশ্ন করল। আমার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছিল। কাঁদছিস কেন? ব্যস্ত হয়ে মা সুদ হয়ে। আমি কথা বলি না। আমি কি বলতে পারতাম? রোগা ময়লা কাপড় পরা, তোমার শুকনো মুখের কথা ভুলে গিয়েও ও বাড়ির শাড়ি গয়না পরা প্রগল্ভ স্বাস্থ্য সুকুমারের মার দিকে তাকিয়ে থাকতাম। আর কখন তিনি সাদা পাথরের বাটিতে করে আমাকে ও সুকুমারকে আপেল আনারস এনে কেটে দেবেন, সেই সোনা ঝরা বিকেলের অপেক্ষায় আমি শুকিয়ে থাকতে আরম্ভ করেছি। আর কোনোদিন আমি ও বাড়ি যাইনি। আজকের গল্প এই পর্যন্তই। এরকম আরো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের। শুনতে ভুলবেন না শব্দ গল্প, কানে কানে ক্লাসিক্স।